নমস্কার, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। শুরু হচ্ছে আজকের গল্প, রাতের শেষ লোকাল। সেই দিন সকালে ঠিক রোজকার মতনই অফিসের কাজ করছিলাম। তখনই রূপার কল এলো। রূপা হলো আমার ছোটবেলার বন্ধু। গ্রামে আমাদের বাড়ি ছিল একদম পাশাপাশি। আমাদের দুষ্টুমির চোটে বাড়িতে অশান্তির শেষ ছিল না। দুজনেই যে কত মার খেয়েছি তার বলার কথা না। ফোনটা ধরতেই রূপা বলল, কি রে, কেমন আছিস? আমাদের একেবারেই ভুলে গেলি নাকি? আমি একটু হেসে উত্তর দিলাম, আরে না না, কি যে বলিস তুই, তোদেরকে ভুলে যাব? তুই কেমন আছিস বল। এই যে এই প্রশ্নটা না আমি আগে করেছিলাম তোকে। হ্যাঁ রে, এই চলে যাচ্ছে, কিন্তু কাজের খুব প্রেশার বুঝলি, একদম টাইম পাইনি রে খোঁজ নেওয়ার। হুম, বুঝেছি। খুব ব্যস্ত মানুষ তুই। কলকাতায় কি চাকরি করছিস? আমাদের কথা আর মনে থাকবে থোড়ি? আরে এইবার কিন্তু তুই ইমোশনাল ব্ল্যাকমেল করছিস। আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও মা। হ্যাঁ, ঠিক আছে, আর ঢং করতে হবে না। এবার শোন, যে কারণে তোকে কল করেছি, আসলে এই মাসের 20 তারিখে আমার বিয়ে ঠিক হয়েছে। তোকে কিন্তু 1 সপ্তাহ আগে থেকে থাকতে হবে, বলে দিলাম কিন্তু। হ্যাঁ, কি বলিস রে, তোর বিয়ে ঠিক হয়ে গেছে? আরে বাপ রে, তো বিশাল ব্যাপার। সেই ছোট্ট রূপা এখন বিয়ে করতে চলেছে। খুব খুশি হলাম রে শুনে, খুব খুশির খবর। কিন্তু আমার অফিসে এখন একদম ছুটি নেওয়া যাবে না রে। কিন্তু আমি বিয়ের একদিন আগে তোকে প্রমিস করছি আমি ঠিক পৌঁছে যাব। না না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই 1 সপ্তাহ আগে থেকে থাকবি, ব্যাস। রূপার জোড়াজুড়িতে ও কি আর না করতে পারলাম না। অগত্যা ছুটি আমাকে নিতেই হবে। যাই হোক, রূপার বিয়ে বলে কথা। আর মা বাবার সাথেও অনেকদিন দেখা হয়নি। সেই 1 বছর আগে শেষ গ্রামের বাড়িতে গেছিলাম। পরের দিন অফিসে গিয়ে বসকে অনেক অনুরোধ করে 15 দিনের ছুটি অ্যাপ্লাই করে দিলাম। 12 তারিখ অফিসের কাজ মিটিয়ে আমি বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। আমাদের গ্রামের নাম শঙ্খপুর। হাওড়া থেকে ট্রেনে 2-3 ঘন্টা লাগে। স্টেশন থেকে টোটো অথবা রিক্সা করে শঙ্খপুর বললেই আমাদের গ্রামে পৌঁছে যাওয়া যায়। হাওড়া স্টেশন পৌঁছাতেই দেখলাম শঙ্খপুর যাওয়ার 5টা 15 ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট ট্রেন আবার 1 ঘন্টা পরে। তাই ঠিক করলাম বাকি সময়টুকু স্টেশনেই কাটাবো। ট্রেন যখন স্টেশন থেকে ছাড়লো তখন হাত ঘড়িতে টাইমটা দেখলাম 6:30। এদিকে বাইরে তাকিয়ে দেখলাম আকাশের অবস্থাটাও তখন ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি এই কথা ভাবতে না ভাবতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, আর তার সঙ্গে ঘন ঘন বজ্রপাত। মনে মনে ঠাকুরকে ডাকতে লাগলাম যাতে ভালোভাবে সময় মতো গ্রামে পৌঁছে যেতে পারি। বাইরের দুর্যোগকে অমান্য করে ট্রেনটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। কিন্তু খানিক পরেই হঠাৎ ট্রেনটা ক্যাচ ক্যাচে শব্দ করে দাঁড়িয়ে পড়ল। জানলা থেকে দেখলাম ট্রেনটা নিশুতিপুর স্টেশনে দাঁড়িয়েছে। আর বাকি প্যাসেঞ্জারদের কোলাহলে জানতে পারলাম ঝড়ের কারণে সামনের ট্রেন লাইনে একটা বড় গাছ পড়ে গেছে। তাই গাছটা না সরানো অবধি ট্রেনটা আর এগোবে না। নিশুতিপুর আমাদের গ্রাম থেকে 2-3টে স্টেশন আগে। টোটো বা রিক্সা করে নিলে আধ ঘন্টার মধ্যেই গ্রামে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু এই ট্রেনে বসে অপেক্ষা করতে হলে আজ রাতে আর আমার গ্রামে ফেরা হচ্ছে না। কিন্তু বাইরে তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। কি যে করি, ভারী মুশকিলে পড়া গেল তো। যাই হোক, ট্রেনে বসে থাকার থেকে বাইরে গিয়ে দেখি কোনো টোটো ফোটো কিছু পাওয়া যায় কিনা। আমি ব্যাগ থেকে ছাতাটা বের করে ট্রেন থেকে নেমে পড়লাম। আমাকে এই দুর্যোগে ট্রেন থেকে নামতে দেখে বাকি প্যাসেঞ্জাররা বেশ একটু অবাকই হলো যেন। স্টেশনে নেমে দেখলাম স্টেশনটা একদম নির্জন, কোনো যাত্রীকেই চোখে পড়ল না। স্টেশন মাস্টারের ঘরটাও বন্ধ।
নিশ্চয়ই এই ঝড় বৃষ্টিতে বাড়ি পালিয়েছে। কোনো রকমে স্টেশনের বাইরেটা বেরোতেই দেখলাম কোথায় টোটো, কোথায় রিক্সা, এ তো পুরো ফাঁকা। দূর দূরান্তে জনমানবের চিহ্ন অবধি দেখা যাচ্ছে না। ভাবলাম আর কিছু করার নেই, সেই ট্রেনে গিয়েই বসতে হবে। তখনই আমার পিছন থেকে ফ্যাস ফ্যাসে গলায় কে যেন বলে উঠল, কি বাবু, কোথায় যাবে? আমি চমকে গিয়ে পিছনে ঘুরলাম। একটা পেটে করে লোক, গায়ে কালো রঙের একটা চাদর, আর সেটা বৃষ্টিতে ভিজে একদম চুপচুপ করছে। আমি বললাম, আমি শঙ্খপুর যাব। সামনে ট্রেন লাইনে একটা গাছ ভেঙে পড়ায় ট্রেনটা এখন আর ছাড়বে না। তাই ভাবলাম যদি কোনো রিক্সা টিক্সা পাওয়া যায় আর কি। লোকটা আবার সেই ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, আপনার কপালটা ভালো, তাই জন্যে আমার সাথে দেখা হয়ে গেল। ওই দেখুন সামনে আমার রিক্সাটা দাঁড়িয়ে, আমার বাড়িও ওই পথে। চলুন আপনাকেও পৌঁছে দিয়ে আসছি। এমনিও অনেকদিন হলো কোনো প্যাসেঞ্জারকে রিক্সায় তোলা হয়নি। অনেকদিন কোনো প্যাসেঞ্জারকে রিক্সায় তোলা হয়নি মানে? ঠিক বুঝলাম না তো। ও কিছু না বাবু, ছোট স্টেশন তো, তাই প্যাসেঞ্জার খুব কমই আসে। চলুন আপনি রিক্সায় উঠে পড়ুন। লোকটার কথায় আমি রিক্সাতে উঠে পড়লাম। প্রায় 15-20 মিনিট হয়ে যাওয়ার পরও যখন কোনো গ্রাম বসতির দেখা পেলাম না, তখন আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, দাদা, শঙ্খপুর পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? দেব দেব, সময় মতো আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেব। লোকটার হেয়ালি কথা আমার কিছুই মাথায় ঢুকল না। এরপর রিক্সাটা গ্রামের মরম রাস্তা থেকে নেমে ক্ষেতের কাঁচা রাস্তায় ছুটতে শুরু করলো। আমি আবার লোকটাকে জিজ্ঞেস করলাম, এটা কোন রাস্তা? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আরে বাবু, আপনি ভয় পাচ্ছেন কেন? এই রাস্তাটা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আপনি নিশ্চিন্তে থাকুন। একেই এই ঝড় বৃষ্টির রাত, তার মধ্যে লোকটার এরম অদ্ভুত কথা শুনে মনে একটা অজানা ভয় যেন চেপে বসতে থাকলো। আর কিছুক্ষণ পর রিক্সাটা যেখানে এসে থামলো সেইটা একটা শ্মশান। আমি লোকটাকে চিল্লিয়ে বললাম, এ কি, তুমি এটা কোথায় নিয়ে এসছো? এরপর এরপর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। লোকটার ঘাড় আস্তে আস্তে আমার থেকে ঘুরে গেল। এটা কি কোনো জ্যান্ত মানুষের পক্ষে সম্ভব? একদমই না, এ কোনো জ্যান্ত মানুষ নয়, এ তো একটা নরকঙ্কাল। চোখের কুটুরি একদম ফাঁকা, তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে এক পৈশাচিক হাসি হেসে দুটো হাত বাড়িয়ে আমার গলাটাকে আস্তে পিষ্টে চেপে ধরলো। আমার শ্বাস আটকে আসছে। আমি প্রাণপণ চেষ্টা করে সে পিশাচের হাত ছাড়াতে পারলাম না। আস্তে আস্তে চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, আর আমি সেখানেই জ্ঞান হারালাম। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার ধুম জ্বর। মা আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে, আর বাবা, রূপা আর বাড়ির আত্মীয় স্বজনরা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলেছি দেখে রূপা আমাকে জিজ্ঞেস করলো, কিরে, তুই ওই রাতের বেলা শ্মশানের সামনে কি করতে গেছিলি? অত রাত হয়ে যাওয়ার পর তুই ফিরছিলি না দেখে গ্রামের সবাই তোকে খুঁজতে বেরোয়। তখনই তোকে ওই শ্মশানের ধারে পড়ে থাকতে দেখে। তুই ওখানে কি করে গেলি? আমি তখন আগের দিনে ঘটে যাওয়ার ঘটনাটা সবাইকে জানাই। তখন সবার মাধ্যমে জানতে পারি ওই নিশুতিপুর স্টেশনে একদিন ভয়ঙ্কর আগুন লেগে যায়, এবং ওই আগুনের দাপটে আশেপাশে দোকানপাট সব জ্বলে ছাই হয়ে যায়।
এবং কিছু লোকও সেই আগুন নেভাতে গিয়ে নিজেদের প্রাণ হারায়। আর তারপর থেকে শুরু হয় নানান ভুতুড়ে ঘটনা। আর আস্তে আস্তে কোনো ট্রেনও আর সেই স্টেশনে দাঁড়াতে চায় না। আর তারপর সেই স্টেশনটাকে পরিত্যক্ত বলে ঘোষণা করে দেওয়া হয়।